মহাপলায়ন। লেফটেন্যান্ট মতি, সেকেন্ড লেফটেন্যান্ট নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করি। জাতীয় রাজনীতির এই ক্রান্তি লগ্নে আমি তখন কোয়েটায় ১৬ ডিভিশনের ৬২ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে পোস্টেড। আমার আবাস কিংস রোডের আর্টিলারি অফিসার্স মেসে। আমি ছাড়াও তখন কোয়েটাতে বেশ কয়েকজন বাঙালি অফিসার বিভিন্ন রেজিমেন্ট ও ব্যাটালিয়নে পোস্টেড ছিলেন। কর্নেল দস্তগীর জিওয়ান, ডিভ হেডকোয়ার্টার্স, মেজর হাফিজ, ৬২ ফিল্ড রেজিমেন্ট, ক্যাপ্টেন শহীদ ৩৩ ক্যাভারলি, ক্যাপ্টেন শরফুল ৩৩ ক্যাভারলি, ক্যাপ্টেন মহসিন বেলুচ রেজিমেন্ট, মেজর মালিক BM, মেজর কাদের ইঞ্জিনিয়ার্স, ক্যাপ্টেন মাওলা EME ব্যাটালিয়ন, ক্যাপ্টেন আমথা আমিন ইনফ্যান্ট্রি স্কুল, ক্যাপ্টেন জাকের, ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন সাফায়াত, লেফটেন্যান্ট হারুন ২৬ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, ক্যাপ্টেন ইফতেখার, ক্যাপ্টেন মাজহারউদ্দিন মোল্লা, লেফটেন্যান্ট KB ৬৩ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, ক্যাপ্টেন জামাল AMC, ক্যাপ্টেন কাশেম ASC প্রমুখ। এছাড়াও ছিলেন বেশ কিছু সংখ্যক JCO, NCO ও জওয়ান ভাইরা স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, EME ব্যাটালিয়ন, সিগন্যাল ব্যাটালিয়ন, ডিভ হেডকোয়ার্টার্স, স্টাফ কলেজ এবং ৩৩ ক্যাভারলি রেজিমেন্টে। কোয়েটায় বাঙালিদের ছোট পরিবার ছিল একটি সুখী পরিবার। আমরা সবাই মিলেমিশে হাসি আনন্দে কাটাতাম দিনগুলো। প্রায় আমরা সমবেত হতাম কোথাও না কোথাও। চলতো আলাপ আলোচনা, হাসি ঠাট্টা, গান বাজনা, গল্পগুজব। জাতীয় সংকট আমাদের মাঝের ব্যবধানকে কমিয়ে আনলো আরো। সবাই দেশ সম্পর্কে সচেতন, সবাই শঙ্কিত, ভাবনায় আকুল। কি হচ্ছে? ঘটনা প্রবাহের পরিণাম কি? প্রেসিডেন্ট আইয়ুবের ক্ষমতা লিপ্সা কোথায় নিয়ে যাবে দেশটাকে? পাকিস্তান টিকে থাকবে কি করে? অন্যায়, অবিচার, শাসন, শোষণ শেষ হবে কবে? আইয়ুব খানের প্রশাসন ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে। জাতীয় বৃহত্তর স্বার্থে তিনি কি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান মেনে নেবেন আলোচনার মাধ্যমে, নাকি ক্ষমতার মোহে দেশকে আরো রসাতলে টেনে নিয়ে যাবেন? গোপনে আমরা মিলিত হই বিভিন্ন জায়গায়, আলোচনার মাধ্যম খুঁজে পাই এই সমস্ত প্রশ্নের জবাব। খবরাখবরের আদান প্রদান হয় নিজেদের মধ্যে। প্রতিটি নতুন খবর পর্যালোচনা করি অবস্থার পরিপ্রেক্ষিতে। খবর পাই দেশ থেকে আসা চিঠিপত্রের মাধ্যমে। মনোযোগ দিয়ে শুনি BBC, ভয়েস অফ আমেরিকা, অল ইন্ডিয়া রেডিও, ভয়েস অফ অস্ট্রেলিয়া প্রভৃতি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠানগুলি। জাতীয় রেডিও এবং টিভি মাধ্যমের প্রচারিত খবর একপেশে হওয়ায় বিশ্বাসযোগ্য মনে হয় না। মাঝে মধ্যে সিগন্যাল সেন্টারের বাঙালি ভাইরা নিয়ে আসে GHQ থেকে প্রেরিত গোপন বার্তাসমূহের সারবস্তু। এ থেকে শাসক চক্রের মন মানসিকতা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়, কিন্তু সেটাই বা কতটুকু? পূর্ব পাকিস্তানের গণ আন্দোলনের প্রতি মুহূর্তের ঘটনাবলী জানার জন্য মন উদ্গ্রীব হয়ে থাকে তীর্থের কাকের মতো। ১,৫০০ মাইল দূরত্বে বসে সীমিত মাধ্যমে ঘটনা প্রবাহের যতটুকু খবরাখবরই পাচ্ছিলাম তার চুলচেরা বিশ্লেষণ করে অবস্থার সাথে নিজেদের যতটুকু সম্ভব সম্পৃক্ত রাখার চেষ্টা করছিলাম আমরা। কিন্তু সবকিছুই করতে হচ্ছিল বিশেষ সতর্কতার সাথে। মনের দাহ ও আক্রোশ অতি কষ্টে চেপে রেখে স্বাভাবিকভাবে দৈনন্দিন দায়িত্ব পালন করে যাচ্ছিলাম সবাই। নিজেদের সংযত রেখে ধৈর্য সহকারে অবস্থার মোকাবেলা করতে হবে সবাইকে। এই সিদ্ধান্তই গৃহীত হয় গোপন বৈঠকগুলোতে। আশা নিরাশার এক ভয়াবহ অনিশ্চয়তায় কাটছিল আমাদের প্রতিটা মুহূর্ত। মার্চের ৩০ তারিখ আমরা BBC, ভয়েস অফ আমেরিকা, অল ইন্ডিয়া রেডিও, রেডিও অস্ট্রেলিয়া প্রভৃতি স্টেশনগুলো থেকে প্রচারিত নিবন্ধ থেকে পূর্ব পাকিস্তানে ঘটা ২৫-২৬শে মার্চের রাতের ঘটনা ও পরবর্তী দিনগুলোর ঘটনাবলী সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। বাংলাদেশে ফেলে আসা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব
পরিচিতজনদের অবস্থা ভেবে ভারাক্রান্ত হয়ে ওঠে মন। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর ন্যাক্কারজনক আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠি। সেই সেনাবাহিনীতেই চাকরি করছি বলে নিজের প্রতি আত্মধিক্কার জাগে মনে। ভাবি, এ অবস্থায় প্রবাসে বসে আমাদের কি কিছুই করণীয় নেই? বাঙালিদের ঘোষিত স্বাধীনতা সংগ্রামে আমাদের কি কোনোই দায়িত্বই নেই? সমগ্র বাঙালি জাতির সাথে একাত্মতা ঘোষণা করে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার জন্য আকুল হয়ে ওঠে মন। অস্বস্তিকর পরিবেশে শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় কাটতে থাকে আমাদের। ইতিমধ্যে আমাদের কোর্সও প্রায় শেষ হচ্ছে। কোর্সে আগত বাঙালি অফিসারদের মধ্যে ক্যাপ্টেন তাহের, সেকেন্ড লেফটেন্যান্ট নূর চৌধুরী এবং লেফটেন্যান্ট মতির সাথে আমার ঘনিষ্ঠতা হয়। চিন্তাভাবনার মিলই ছিল আমাদের এই ঘনিষ্ঠতার প্রধান কারণ। আমি লোকাল অফিসার, এরা প্রায় আমার মেসে আসতো। দল বেঁধে আনন্দ ফুর্তি করে আমরা অবসর কাটাতাম। একসাথে খাওয়া, বেড়াতে যাওয়া, সিনেমা দেখা, ক্লাবে আড্ডা মারা ছিল আমাদের বিনোদনের উপায়। লেফটেন্যান্ট সুমিও প্রায়ই আমাদের সাথে যোগ দিত। আমরা একত্রিত হয়ে আনন্দ ফুর্তি করতাম ঠিকই, কিন্তু তার ফাঁকে আলোচনা চলত বাংলাদেশ নিয়ে। সবারই একই চিন্তা, আমাদের কিছু একটা করা উচিত। মুখ বুজে সব অত্যাচার সহ্য করে নির্বিকার হয়ে বসে থাকলে চলবে না। জাতীয় সংগ্রামে আমাদের সাধ্যমতো অবদান রাখতে হবে। কিন্তু কি করা সম্ভব? ইতিমধ্যে জানতে পারলাম আমাদের 16 ডিভিশনকে পূর্ব পাকিস্তানে পাঠানো হবে। অত্যন্ত সুখবর। ডিভিশন গেলে আমিও ইউনিটের সাথে পূর্ব পাকিস্তানে যেতে পারবো। খবরটা পেয়ে তাহের, নূর, মতি এবং সুমি সবাই খুশি। কোর্স শেষ হলো, কিন্তু স্কুল কর্তৃপক্ষ আদেশ জারি করলেন পূর্ব পাকিস্তান থেকে আগত কোনো অফিসারকে তাদের ইউনিটে ফেরত পাঠানো হবে না। তাদের সবাইকে পশ্চিম পাকিস্তানে বিভিন্ন ইউনিটে পোস্টিং দেয়া হবে। এই কি ব্যাপার? এমনটি তো হবার কথা নয়। আমরা সবাই বিভ্রান্ত হয়ে পড়লাম। কোর্স শেষে ইউনিটে ফিরে যাওয়াই তো নিয়ম, তাহলে এ ধরনের আদেশের উদ্দেশ্য কি? তাহের, নূর, মতি সবার ইউনিটই পূর্ব পাকিস্তানে। তারা সবাই আটকা পড়ে গেল, আর আমি ফিরে এলাম ইউনিটে। কিন্তু ইউনিটে যোগদান করেই বুঝতে পারলাম অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, পরিবেশও অনেক বদলে গেছে। ইতিমধ্যে দেশে ইমার্জেন্সি ঘোষিত হলো।